আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকে ছিল সান ও মুন একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 7:3। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1,80,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে বলা আছে 2023 সালের 1 জানুয়ারি তারিখে, অর্থাৎ তাদের প্রারম্ভিক মূলধন ছিল সানের ছিল 2 লক্ষ টাকা, মুনের ছিল 1,80,000 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। অর্থাৎ মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 5%। পরবর্তীতে বলা আছে সান প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে, অর্থাৎ প্রত্যেক মাসে সে 2,000 টাকা করে বেতন পাবে। সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে ব্যবসা থেকে যথাক্রমে 1,800 টাকা ও 1,000 টাকা নগদ উত্তোলন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতি মাসে কত উত্তোলন করেছে? প্রতি মাসে সান উত্তোলন করেছে 1,800 টাকা এবং মুন উত্তোলন করেছে 1,000 টাকা করে। এবং প্রত্যেক মাসের শেষে যখনই আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব, তখন সূত্রটা হবে উত্তোলনের পরিমাণ ইন্টু সুদের হার ইন্টু হচ্ছে 5.5 মাস। ঠিক আছে, যখন আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব, যখন প্রত্যেক মাসের শুরুতে বলা থাকে, তখন উত্তোলনের পরিমাণ সুদের হার ইন্টু 6.5। আর যখনই আমাদের প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলনের কথা বলা থাকে, তখন উত্তোলনের সুদ নির্ণয় করতে হয় উত্তোলনের পরিমাণ ইন্টু সুদের হার ইন্টু হচ্ছে 6। আর যখন প্রত্যেক মাসের শেষে উল্লেখ থাকে, এই যে শেষে উল্লেখ আছে, এই শেষে থাকার কারণে আমাদের লিখতে হবে উত্তোলনের পরিমাণ ইন্টু সুদের হার ইন্টু হচ্ছে 5.5 মাস। ঠিক আছে, তাহলে উত্তোলনের সুদ বের হবে। এটা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হবা। পরবর্তীতে বলা আছে 1 জুলাই তারিখে মুন 20,000 টাকা ঋণ হিসাবে প্রদান করে, অর্থাৎ মুন 1,80,000 টাকার মূলধন সরবরাহ করা ছাড়াও 1 জুলাই তারিখে 20,000 টাকা ঋণ হিসাবে প্রদান করেছে। তাহলে অবশ্যই তাকে ঋণের সুদ দিতে হবে। আর যদি ঋণের সুদের কথা উল্লেখ না থাকে, তাহলে 6% সুদ দিতে হয়। আর যেহেতু 1 জুলাই অর্থাৎ 6 মাসে সুদ দিতে হবে, 6% সুদের হার থাকবে। পরবর্তীতে বলা আছে কি সান এর বেতন। এই যে সান প্রত্যেক মাসে 2,000 টাকা করে বেতন পেত, এটাই এখানে বলা আছে সান এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ী নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রতিষ্ঠানের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, তখন আমাদের এই যে প্রত্যেক মাসে সানকে কি করতে হইতো? 2,000 টাকা করে বেতন প্রদান করা হইতো। ঠিক আছে, এটা প্রতিষ্ঠানের জন্য কি ব্যয়, এটা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে আসতো। কিন্তু এখানে বলা আছে, দেখো, সানের বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। অর্থাৎ এই যে বেতনটা, এটা আর আসবে না লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে। এই যে বেতনটা, এটা আর আসবে না। কেন আসবে না? কারণ বলেই দিয়েছে সানের যে বেতন, এটা চার্জ করার পরে। ঠিক আছে, এর মানে এই যে পরে নিট লাভের পরিমাণটা আছে, এর মানে যেহেতু চার্জ করার পরে নিট লাভ আছে, এর মানে বেতনটা তারা চার্জ করে দিয়েছে, এর মানে এটা আর আসবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছে। রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, খ লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, ঘ অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। উত্তোলনের সুদ নির্ণয় বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নের মধ্যে ছিল কি, যেহেতু উত্তোলনের সুদ নির্ণয় করবা, দেখো আমাদের বলা আছে সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে ব্যবসা থেকে যথাক্রমে 1,800 টাকা ও 1,000 টাকা নগদে উত্তোলন করেছে। ঠিক আছে, তাহলে উত্তোলনের সুদ নির্ণয় সূত্রটা কি? অর্থাৎ উত্তোলনের পরিমাণ ইন্টু সুদের হার ইন্টু হচ্ছে 5.5 মাস। যখনই প্রত্যেক মাসের শেষে কথা থাকবে, তখন আমাদের এখানে ফার্স্ট অফ অল নামটা কি ছিল? ধরো সান ছিল। সান প্রত্যেক মাসের শেষে কত করে উত্তোলন করে? 1,800 করে উত্তোলন করে। উত্তোলনের সুদের পরিমাণ আমাদের ছিল হচ্ছে 5%, লিখলাম 5% ইন্টু হচ্ছে, যেহেতু প্রত্যেক মাসে শেষে উত্তোলন করবে, তাহলে 5.5 মাস। ঠিক আছে, তাহলে এখন তুমি ক্যালকুলেশন করতে পারো 1,800 ইন্টু 5% ইন্টু 5.5, 1,800 ইন্টু 5% ইন্টু 5.5,
তাহলে তোমার 495 টাকা আসতেছে। ঠিক আছে, কত আসতেছে? 495 টাকা আসতেছে। পরবর্তীতে আমাদের কি? পরবর্তীতে আমাদের হচ্ছে মুন। ঠিক আছে, মুনের উত্তোলনের পরিমাণ সারা বছর কত? এই যে প্রত্যেক মাসে কত? 1000 টাকা করে। ঠিক আছে, প্রত্যেক মাসে 1000 টাকা করে উত্তোলন করবে। উত্তোলনের পরিমাণ হচ্ছে, এই সুদের পরিমাণ হচ্ছে 5% ইনটু, যেহেতু প্রত্যেক মাসের শেষে এই জন্য তুমি 5.5 দিবা। তাহলে এখানে লিখতে পারো এই যে 1000 ইনটু হচ্ছে 5% ইনটু হচ্ছে 5.5। কেন 5.5 ইউজ করলাম? কারণ প্রত্যেক মাসের শেষে করলে 5.5 মাস লিখতে হয়। তাহলে 275 টাকা। এখন তুমি এই দুইটা যোগ করতে পারো, 275 প্লাস হচ্ছে 495, তাহলে তোমার আসতেছে 770 টাকা। তাহলে দুইজনের উত্তোলনের পরিমাণ কত আসলো? 770 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটা কি ছিল? পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। চলো আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটি দেখে আসি। সান ও মুনের লাভ লোকসান আবন্টন হিসাব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডেবিট ক্রেডিট বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রতিষ্ঠানের জন্য লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে গেলে দুইটা সাইট হয়, একটা হচ্ছে ডেবিট সাইট, একটা ক্রেডিট সাইট। প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো খরচ, এই আইটেমগুলো ডেবিট দিকে বসাতে হয়, এবং প্রতিষ্ঠানের জন্য যে যে আইটেমগুলো আয়, এগুলো ক্রেডিট দিকে বসাতে হয়। আমাদের ডেবিট দিকে সাধারণত হয়ে থাকে 5টি আইটেম। কি কি? এক নম্বরে হচ্ছে মূলধনের সুদ। এই যে প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারগণ মূলধন সরবরাহ করে, এর জন্য অংশীদারগণকে মূলধনের সুদ দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। পরবর্তীতে হয় প্রতিষ্ঠানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য অংশীদারদের বেতন দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটাও ডেবিট দিকে বসাতে হয়। তারপরে কখনো কখনো অংশীদারগণ প্রতিষ্ঠানের ঋণ সরবরাহ করে, এই জন্য অংশীদারগণকে ঋণের সুদ দিতে হয়, এটাও প্রতিষ্ঠানের জন্য ব্যয়। পরবর্তীতে কখনো কখনো অংশীদারদের কমিশন দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আবারও প্রতিষ্ঠানে যখন মুনাফা হয়, অর্থাৎ আয় থেকে ব্যয় যদি কম হয়, তাহলে প্রতিষ্ঠানে মুনাফা অর্জন হয়, এই মুনাফাটা অংশীদারগণের মধ্যে বন্টন করে দিতে হয়। এই যে মুনাফার অংশ, এটা আমাদের প্রতিষ্ঠানের যে মুনাফার অংশটা যে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই জন্য এটা ডেবিট দিকে বসে। তাহলে কি দাঁড়ালো? 1 নম্বরে হচ্ছে মূলধনের সুদ, 2 নম্বরে হচ্ছে বেতন, 3 নম্বরে ঋণের সুদ, 4 নম্বরে হচ্ছে কমিশন, 5 নম্বরে হচ্ছে মুনাফার অংশ। এগুলো সাধারণত আমাদের ডেবিট দিকে হয়, এগুলো খরচ। আর আমাদের ক্রেডিট দিকে কি কি হয়? যেমন প্রতিষ্ঠানের নিট লাভ, এটা প্রতিষ্ঠানের জন্য আয়। পরবর্তীতে আমাদের থাকতে পারে উত্তোলনের সুদ। এই যে প্রতিষ্ঠানের মধ্য থেকে অংশীদারগণ উত্তোলন করে থাকে নগদ, এই নগদ উত্তোলনের উপরে কি করতে হয়? অংশীদারগণ কোম্পানিকে সুদ প্রদান করে। ঠিক আছে, তাহলে এই যে সুদ প্রদান করলো, এটা প্রতিষ্ঠানের জন্য আয়। তার পরবর্তীতে বসে হচ্ছে উত্তোলন, শুধু পূর্ণ উত্তোলন। ঠিক আছে, যখনই পূর্ণ উত্তোলন করবে তখন এটা ডেবিট দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। আরেকটা কথা সর্বদা মনে রাখবা, যখন পূর্ণ উত্তোলন এবং নগদ উত্তোলন থাকবে, উত্তোলনের সুদটা কার উপরে ধরবা? উত্তোলনের সুদটা সর্বদা নগদ উত্তোলনের উপর ধরতে হবে। আশা করি এটা ক্লিয়ার। পরবর্তীতে আমাদের কি হয়? কখনো যদি প্রতিষ্ঠানে ক্ষতি হয়, তাহলে ক্ষতির অংশটা অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা প্রতিষ্ঠানের জন্য আয়, এটা আমাদের ক্রেডিট দিকে বসবে। এখন আসো আমরা পোস্টের মধ্যে দেখি ফার্স্ট অফ অল কি বসাতে পারবো। এই যে বলা আছে 2023 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1,80,000 টাকা। এই যে প্রারম্ভিক মূলধনের উপর সুদ প্রদান করতে হবে কত? এই যে মূলধন উত্তোলনের উপর 5% সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো মূলধনের সুদ। কিন্তু কথা হচ্ছে, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবের মধ্যে আমাদের টাইটেল দিতে হয়, হয় টাইটেল দিতে হয় অংশীদারদের মূলধন হিসাব, অথবা টাইটেল দিতে হয় অংশীদারদের চলতি হিসাব। এখন কথা হচ্ছে এই অঙ্কের মধ্যে কোনটা বসাবা। সর্বদা মনে রাখবা, তোমার প্রশ্নের মধ্যে যা চাই, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের মধ্যে যা চাই তা টাইটেল দিতে। এখানে গ নাম্বারে আমাদের চেয়েছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য, এর জন্য তোমার টাইটেল দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব। কি টাইটেল দিবা? অংশীদারদের মূলধন হিসাব। তুমি টাইটেল দিবা কি? অংশীদারদের মূলধন হিসাব। এই যে অংশীদারদের মূলধন হিসাব তুমি টাইটেল দিলা, এখন তুমি কি লিখবা? মূলধনের সুদ। এই যে এখানে তুমি লিখতে পারো মূলধনের সুদ। এই যে মূলধনের সুদ। এখন মূলধনের সুদটা দুইটা অংশীদার তো, ঠিক আছে, আমাদের অংশীদার ছিল কারা? সান আর মুন। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে সান আর মুন। সানের মূলধনের সুদটা কত হবে? দেখো, সান মূলধন সরবরাহ করেছিল 2 লক্ষ টাকা, তাহলে এই যে 2 লক্ষ টাকা ইনটু হচ্ছে মূলধনের সুদ কত?
5%, ঠিক আছে। তাহলে 2 লক্ষ টাকার 5% হচ্ছে 10,000 টাকা। তাহলে এই যে তুমি লিখতে পারো এই যে 10,000 টাকা। পরবর্তীতে হচ্ছে মুন কত সরবরাহ করেছিল? 1,80,000 টাকা। 1,80,000 টাকা ইন্টু হচ্ছে 5%। 1,80,000 টাকার 5% হচ্ছে 9,000 টাকা। কত? এই যে 9,000 টাকা। তাহলে দুইজনের সান এবং মুনের মূলধনের সুদ কত দাঁড়ালো? 19,000 টাকা। কত দাঁড়ালো? এই যে 19,000 টাকা আমরা লিখলাম। পরবর্তীতে দেখো আমাদের কি হবে? বেতন, ঠিক আছে। পরবর্তীতে অংশীদারদের বেতন আসবে, কিন্তু এখানে কথা বলা আছে এই যে সান প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে, কিন্তু এখানে বলা আছে সান এর বেতন চার্জ করার পরে নিট লাভের পরিমাণ ছিল 1,60,000 টাকা। অর্থাৎ এই যে বেতনটা এটা কিন্তু চার্জ করা হয়ে গেছে, তার মানে বেতনটা আর আসবে না, ঠিক আছে। তাহলে বেতন বাদ। তার পরবর্তীতে একটু খেয়াল করো, 1 জুলাই তারিখে মুন 20,000 টাকা ঋণ হিসাবে প্রদান করে, ঠিক আছে। যেহেতু ঋণ প্রদান করেছে, এখন ঋণের সুদ দিতে হবে। সর্বদা একটা কথা মাথায় রাখবা, ঋণের সুদ এটা আমাদের গ নাম্বার, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তরিত হবে না। এই জন্য তুমি কখনোই এখানে অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিতে পারবা না। অর্থাৎ এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে ঋণের সুদ এবং ক্রেডিট দিকে নিট লাভ, এই দুইটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যায় না। এই জন্য এইগুলো টাইটেল একটু ভিন্ন দিতে হয়। এখন যেহেতু যায় না, তাহলে তুমি কি দিবা? কে ঋণ সরবরাহ করেছিল? মুন ঋণ সরবরাহ করেছিল। তাহলে লিখতে পারো মুনের ঋণ হিসাব। কি লিখতে পারো? মুনের ঋণ হিসাব। এখানে তুমি টাইটেল দিতে পারো, হ্যাঁ, মুনের ঋণ হিসাব। এই যে মুনের ঋণ হিসাব তুমি টাইটেল দিলা, ঠিক আছে। মুনের ঋণ হিসাব টাইটেল দিলা। এখন লিখতে পারো ঋণের সুদ। এখন লিখতে পারো কি? ঋণের সুদ। সুপ্রিয়া শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ঋণ কত সরবরাহ করেছিল? 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা তুমি লিখলা। এখন কথা হচ্ছে এখানে কোথাও ঋণের পার্সেন্টেজ দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমরা জানি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ঋণের সুদ বলা না থাকলেও 6% হারে সুদ ধরতে হয়। এখন যেহেতু প্রতিষ্ঠানের 1 জুলাইয়ে ঋণটা সরবরাহ করেছিল, অর্থাৎ প্রতিষ্ঠানের মাঝামাঝি সময়ে, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে, এই জন্য তুমি হাফ বছর দিতে পারো, ঠিক আছে। তাহলে 20,000 টাকাকে 6% করবা, তারপরে এটাকে হাফ করবা, তাহলে তোমার টাকা আসতেছে 600 টাকা। তাহলে তোমার ঋণের সুদটা কত আসতেছে? 600 টাকা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আর কিছু নেই, পরবর্তীতে আমাদের মুনাফার অংশটা বন্টন করে দিতে হবে। কিন্তু মুনাফা তো আমরা জানি না, প্রতিষ্ঠানের আয় থেকে যখন আমরা ব্যয় বাদ দিব তখন আমাদের মুনাফা বের হবে, তার পরবর্তীতে মুনাফাটা বন্টন করতে হবে। এখন আসো আয়ের দিকে। আয়ের দিকে সর্বপ্রথম যেটা বই তা হচ্ছে নিট লাভ। কিন্তু কথা হচ্ছে এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে নেট লাভটা আমাদের কি অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তরিত হয় না। এই জন্য এটা কি হবে না, এটা কোনো তুমি টাইটেল, এই যে অংশীদারদের মূলধন হিসাব তুমি টাইটেল দিতে পারবে না। টাইটেল দিতে হবে তোমার লাভ লোকসান হিসাব। কি টাইটেল দিতে হবে? যেহেতু লাভ লোকসান আবন্টন হিসাবে নেট লাভটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যায় না, এই জন্য তুমি কি দিতে হবে? এই যে লাভ লোকসান হিসাব। এই লাভ লোকসান হিসাব তুমি টাইটেল দিলা, কি লিখলা? নেট লাভ। কি লিখলা? নেট লাভ। নেট লাভ দেখো প্রশ্নের সর্বশেষ বলা ছিল, এই যে নেট লাভটা আমাদের সর্বশেষ কত বলা ছিল? এই যে 1,60,000 টাকা। কত বলা ছিল? 1,60,000 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো নেট লাভ 1,60,000 টাকা। পরবর্তীতে আসবে নগদ উত্তোলনের সুদ, ঠিক আছে। পরবর্তীতে কি আসবে? নগদ উত্তোলনের সুদ। এখন কথা হচ্ছে এই যে আমরা ক নাম্বারে কিন্তু বের করেছিলাম উত্তোলনের সুদ, ঠিক আছে। তাহলে উত্তোলনের সুদটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে যাবে, এই জন্য তুমি টাইটেল দিতে পারো অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব, এই যে অংশীদারদের মূলধন হিসাব তুমি টাইটেল দিলা। অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দেওয়ার পর তুমি কি লিখতে হবে? তোমার লিখতে হবে হচ্ছে উত্তোলনের সুদ। কি লিখতে হবে? উত্তোলনের সুদ। এই যে উত্তোলনের সুদ তুমি লিখলা, লেখার পরে আমরা ক নাম্বারে বের করেছিলাম এই যে সান এবং মুন, এই দুইটা ক নাম্বারে আমরা বের করেছিলাম সান এবং মুনের উত্তোলনের সুদটা ক নাম্বারে বের করেছিলাম কত? 495 টাকা। সানের জন্য উত্তোলনের সুদ কত? 495 টাকা। এবং মুনের জন্য উত্তোলনের সুদ আমরা বের করেছিলাম 275 টাকা। কত বের করেছিলাম? 275 টাকা। তারপরে এই যে দুইজনের উত্তোলনের সুদের পরিমাণটা আমাদের কত? উত্তোলনের সুদের পরিমাণটা আমাদের ছিল 770 টাকা। এই যে 770 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের আসে কি? তারপরে আসে আমাদের পূর্ণ উত্তোলন, কিন্তু এখানে কোথাও পূর্ণ উত্তোলন নেই। এখন একটু খেয়াল করো, আমাদের কিন্তু ক্রেডিট দিকে অর্থাৎ আয়টা বড় হয়েছে। আয়টা যদি বড় হয় তার মানে প্রতিষ্ঠানে অবশ্যই মুনাফা হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 1,60,000 টাকা আর 770 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত? 1,60,000
60,770 টাকা। যেহেতু আমাদের ক্রেডিট দিক বড় অর্থাৎ তোমার আয় বড় হয়েছে, তাহলে অবশ্যই এখানেও তুমি লিখতে পারো 1,60,770 টাকা। ঠিক আছে, বসানোর পর এই যে এটা বসানোর পর তুমি কি করবা, এটা বসানোর পরে তোমার মুনাফা কত হয়েছে তুমি বের করে নিতে পারবা। এই যে তোমার 1,60,770 টাকা তোমার কি হয়েছে, তোমার আয় হয়েছে, আর ব্যয় হয়েছে 19,000 আর হচ্ছে 600। তাহলে তুমি 1,60,000 টাকা 1,60,770 থেকে বাদ দাও 19,600, তাহলে এই যে 1,41,170 টাকা, 1,41,170 টাকা, এটা তোমার কি হয়েছে, এটা তোমার মুনাফা হয়েছে। এই মুনাফাটা তুমি অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই যে এখানে তোমার বলাই আছে অংশীদারদের লাভ লোকসান বন্টনের অনুপাত 7:3, 7:3। ঠিক আছে, এই যে 7:3 হলো, এটা তোমার কি করতে হবে, এটা তোমার এই অনুপাতে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাহলে এখানে তুমি যেহেতু অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে এটা যাবে, তাহলে তুমি টাইটেল দিতে পারো অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব তুমি টাইটেল দিলা। এখন মুনাফার অংশটা তুমি বন্টন করবা, তো তাহলে এই যে এটা লিখবা মুনাফার অংশ। এখন কথা হচ্ছে এই যে মুনাফার অংশটা এটা দুইজন অংশীদারই পাবে, এই যে সানও পাবে মুনও পাবে। ঠিক আছে, তাহলে এই যে সান আর মুন তুমি লিখলা। এখন কথা হচ্ছে কি অনুপাতে পাবে তোমাকে তারা বলে দিয়েছে, কিন্তু এই যে 7:3, এই যে 7:3, এই যে 7:3। তুমি যখন 7:3 করবা, এই যে 7:3 এর মানে হচ্ছে 7 আর 3 টোটাল হচ্ছে 10। ঠিক আছে, 7 আর 3 তুমি যদি যোগ করো তাহলে আসতেছে 10। এখন কথা হচ্ছে এই যে মুনাফাটা হয়েছে এটা কত, 1,41,170। এই মুনাফাটাকে তুমি কি করবা, এই মুনাফাটাকে তুমি 10 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, 10 দ্বারা ভাগ করবা। এখন এই যে এই 10/7 কে পাবে, সান পাবে। 10/7 কে পাবে, সান পাবে। তাহলে এই যে 7 দ্বারা তুমি কি করো, গুণ করো। তাহলে তোমার আসতেছে 98,819 টাকা, 98,819 টাকা। এটা কি সান মুনাফার অংশটা পাবে। পরবর্তীতে দেখো 1,41,170, এটা আবার 10 দ্বারা তুমি ভাগ করবা। এখন এই যে 10/3 অংশ কে পাবে, মুন পাবে। ঠিক আছে, তাহলে এই যে 3 দ্বারা কি করবা, গুণ করবা। 3 দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে আসতেছে 42,351, 42,351 তুমি যদি যোগ করো, তাহলে এই যে 98,819 এবং 42,351 তুমি যদি যোগ করো, তাহলে টোটাল মুনাফা দাঁড়াচ্ছে কত, 1,41,170 টাকা। এটাকে আমি বন্টন করে এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন উভয় দিকে আমাদের মিলে গেল, লাভ লোকসান আবন্টন হিসাব শেষ। পরবর্তীতে আমাদের কি বলেছে, পরবর্তীতে আমাদের প্রশ্নের মধ্যে একটু তাকাও, বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। চলো আমরা অংশীদারদের মূলধন হিসাবটি দেখে আসি। এই যে আমরা একটা ছক কেটে নিলাম, অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট দিক, ক্রেডিট দিক, তারিখ, বিবরণ, সান এবং মুন, তারিখ, বিবরণ, সান, মুন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করতেছি, এখন প্রশ্নের মধ্যে দেখতে হবে প্রারম্ভিক কোনো মূলধন আছে কিনা। এটা ব্যালেন্স বিডি আকারে ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ মূলধন আমাদের অলওয়েজ ক্রেডিট। এই জন্য প্রারম্ভিক কোনো ব্যালেন্স থাকলে এটাকে ব্যালেন্স বিডি আকারে সর্বপ্রথম তুমি কি করবা, ক্রেডিট দিকে লিখে নিবা। এখন একটু খেয়াল করো, আমাদের দেখো এখানে বলা আছে যে 2023 সালের 1 জানুয়ারি অর্থাৎ এই যে প্রারম্ভিক তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1,80,000 টাকা। তাহলে তুমি লিখতে পারো 2023 জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। তাহলে এটা হচ্ছে ব্যালেন্স বিডি। এটা তুমি অবশ্যই ক্রেডিট থেকে লিখবা, কারণ হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, মূলধন সর্বদাই ক্রেডিট। তাহলে সানের ছিল কত, এই যে 2 লক্ষ টাকা। তাহলে তুমি সান বরাবর লিখতে পারো 2 লক্ষ টাকা এবং মুন বরাবর লিখতে পারো 1,80,000 টাকা। মুন বরাবর কি লিখতে পারো, 1,80,000 টাকা। পরবর্তীতে আমাদের একটা জিনিস মাথায় রাখবা, আমাদের ডেবিট দিকে লিখতে হয় উত্তোলন, নগদ উত্তোলনের পরিমাণটা আমাদের ডেবিট দিকে লিখতে হয়। এখানে বলা আছে সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসে, এই যে প্রতি মাসে ব্যবসা থেকে 1,800 টাকা আর 1,000 টাকা করে নগদ উত্তোলন করে। এখানে সর্বদা অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে নগদ উত্তোলনটা আমাদের ডেবিট দিকে আসবে। তাহলে এটা 2023, আর এটার কোনো তারিখ দেওয়া নেই, এই জন্য এটা ডিসেম্বরের 31 লিখবা। ঠিক আছে, কি লিখবা, উত্তোলন। এই যে এখন তুমি উত্তোলনটা যে লিখবা, এখন কথা হচ্ছে এই যে উত্তোলনটা কিভাবে তুমি লিখবা। উত্তোলনটা লিখতে গেলে তোমার একটু মাথায় রাখো যে উত্তোলন, এই যে প্রত্যেক মাসে
সান 1800 টাকা উত্তোলন করে, তাহলে 1800 টাকা ইনটু হচ্ছে প্রত্যেক মাসে, তার মানে অঙ্কটা করতেছি 12 মাস, তাহলে 12 দ্বারা তুমি গুণ করবা, ঠিক আছে। তার পরিবর্তে আবার মূল 1000 টাকা করে উত্তোলন করে, এই যে 1000 টাকা 12 মাস উত্তোলন করবে, ঠিক আছে। প্রত্যেক মাসে বলা আছে দেখে, এই যে 1800 ইনটু হচ্ছে 12, 1000 ইনটু হচ্ছে 12, তাহলে 1800 ইনটু হচ্ছে 12, 1800 ইনটু হচ্ছে 12, তাহলে তোমার কত আসতেছে, এই যে 21000 ক্যালকুলেশন করো, তাহলে সানের আসতেছে 21600 আর মনের আসতেছে 12000, মনের আসতেছে কত, এই যে 12000, ঠিক আছে। তাহলে তোমার উত্তোলন শেষ। পরবর্তীতে তুমি এই যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতেছো, এটা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে, এটা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এটার মধ্যে কিছু কিছু আইটেম আসবে। একটু খেয়াল করো, এখানে আমরা ক নাম্বারে যে যে আইটেমের মধ্যে অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দিয়েছি, সবগুলোই আমাদের অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। এখন কথা হচ্ছে, এই যে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের আইটেম, এই আইটেমটা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। আবারও বলছি, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবে যে ডেবিট দিকের আইটেমগুলো, অর্থাৎ যেখানে আমাদের অংশীদারদের মূলধন হিসাব টাইটেল দেওয়া আছে, এই ডেবিট দিকের আইটেমটা অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে বসবে, এবং লাভ লোকসান আবন্টন হিসাবের এই যে ক্রেডিট দিকের আইটেম, এটা আমাদের অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে। এখন কথা হচ্ছে, লাভ লোকসান আবন্টন থেকে দুইটা আইটেম কখনোই আমাদের অংশীদারদের মূলধন হিসেবে যাবে না। এক নম্বরে হচ্ছে ঋণের সুদ, দুই নম্বরে হচ্ছে এই যে নিট লাভ, এই যে নিট লাভ আমাদের যাবে না। তাহলে ক্রেডিট দিকের আইটেমের মধ্যে কে যাবে, এই যে অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদটা যাবে। এটা কোথায় গিয়ে বসবে, এটা ডেবিট দিকে বসবে। তাহলে এখানে তুমি ডেবিট দিকে লিখতে পারো, যেহেতু এটা তুমি লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আনতেছো, তাহলে এখানে তুমি টাইটেল দিতে পারো লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে এখানে তুমি টাইটেল দিতে পারো ডিসেম্বরের 31 লাভ লোকসান আবন্টন হিসাব, ঠিক আছে। এটা তুমি টাইটেল দিতে পারো কি, লাভ লোকসান আবন্টন হিসাব। যেহেতু এটা ক্রেডিট দিকে ছিল, যেহেতু এটা ক্রেডিট দিকে ছিল, তুমি এটা ডেবিট দিকে লিখবা, উত্তোলনের সুদ টাইটেল দিবা, এই যে উত্তোলনের সুদ। এখন কথা হচ্ছে, দেখো এই যে উত্তোলনের সুদ সানের ছিল 495, তাহলে এখানে লিখতে পারো 495। মনের ছিল 275, মনের ছিল কত, 275, তাহলে এখানে লিখতে পারো এই যে 275। এখন তুমি কি করবা, অংশীদারদের মূলধন হিসাব ডেবিট দিকে আসো, এই ডেবিট দিকের আইটেমটা ক্রেডিট দিকে বসবে। তাহলে এটা তুমি লিখতে পারো ডিসেম্বরের 31, কি লিখবা, লাভ লোকসান আবন্টন হিসাব। এই যে লাভ লোকসান আবন্টন হিসাব টাইটেল দিলা। এখন কথা হচ্ছে, ডেবিট দিকে আইটেমটা ক্রেডিট দিকে বসবে, এই যে মূলধনের সুদ। প্রথমত কে হবে, মূলধনের সুদ। তাহলে এখানে লিখতে পারো মূলধনের সুদ। এই যে সানের মূলধনের সুদ ছিল 10,000 টাকা, তাহলে মূলধনের সুদ বরাবর তুমি লিখতে পারো এই যে 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা বসালাম। পরবর্তীতে মনের ছিল 9,000 টাকা, পরবর্তীতে মনের ছিল এই যে 9,000 টাকা। তারপরে আসো, এই যে মনের ঋণ হিসাব। আমি বলেছিলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবে নিট লাভ এবং ঋণের সুদ কখনোই যাবে না, ঠিক আছে। তাহলে এটাও যাবে না। এখন আসবে কি, এই যে মূলধনের সুদ, এই যে মুনাফার অংশটা যাবে, ঠিক আছে। এটা কি যাবে, মুনাফার অংশ। তাহলে এখানে লিখতে পারো এই যে মুনাফার অংশ, ঠিক আছে, মুনাফার অংশ। মুনাফার অংশ দেখো, সানের ছিল 98,819, এই যে সানের ছিল কত, 98,819 টাকা, আর মনের ছিল 42,351 টাকা, ঠিক আছে। মনের ছিল কত, 42,351 টাকা। এখন তুমি কি করবা, এখন তুমি যোগ করবা, ঠিক আছে। এখন তুমি কি করবা, যোগ করবা। এখন সবগুলো আইটেম যদি তুমি, আমাদের সর্বদা ক্রেডিট দিকের ব্যালেন্সটা বড় থাকবে। সানের ক্রেডিট দিকের ব্যালেন্স 2 লক্ষ টাকা, 10,000 টাকা আর 98,819 টাকা, ঠিক আছে। এখন তুমি সানের যে যোগফলটা, এটা তুমি এখানে বসাতে পারো। সানের যোগফলটা কত দাঁড়ালো, সানের যোগফলটা দাঁড়ালো 3,32,819 টাকা। তুমি ক্যালকুলেশন করবা, তাহলে তোমার আসতেছে 3,32,819 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে সানের যোগফল দাঁড়ালো। তারপরে দেখো, এই যে মুনেরটা 1,80,000, 9,000 আর 42,351 টাকা। তুমি যোগ করলে তোমার ফলাফলটি আসতেছে 2,31,351 টাকা। এই যে 2,31,351
351 টাকা। ঠিক আছে, এটা তুমি যোগফলটা উভয় দিকে নামিয়ে নিলা। এখন কথা হচ্ছে এই যে সানের যোগফলটা দাঁড়ালো কত, 3,32,819 টাকা। এই টাকাটাই তুমি কোথায় বসাবে, এই যে ডেবিট দিকে এসে তুমি বসাবা। ডেবিট দিকে তোমার কি দাঁড়ালো, এই যে ডেবিট দিকে তুমি 3,32,819 টাকা তুমি বসালা। কিন্তু কথা হচ্ছে দেখো, এই যে ডেবিট দিকে তোমার আছে কি 21,600 আর হচ্ছে 495, কিন্তু তুমি তো ক্রেডিট দিকের ব্যালেন্সটা 3,32,819 মূলের টাকাটা ডেবিট দিকে বসিয়েছো, কিন্তু সানের এই যে সানের যে টাকাটা 3,32,819 এই টাকাটা কিন্তু ডেবিট দিকে আছে 21,600 আর 495। তাহলে 3,32,819 টাকা হতে তোমার কিন্তু ঘাটতি পড়েছে। এই ঘাটতিটা তুমি সংশোধন করবা ব্যালেন্স সিডি দিয়ে। এই যে লিখলাম ডিসেম্বরের 31, এটা হচ্ছে তোমার ব্যালেন্স সিডি লিখলাম। তুমি 3,32,819 টাকা থেকে 21,600 টাকা এবং 495 টাকা বাদ দিবা। তাহলে তোমার থাকতেছে এই যে 3,10,724 টাকা। ঠিক আছে, এই যে এটা তোমার ঘাটতি হয়েছিল, এটা তোমার ব্যালেন্স সিডি। এখন তুমি যোগ করলে এই যে তোমার 3,32,819 টাকা হবে। তার পরবর্তীতে আসো এই যে মুনের টাকা কত, 2,31,391। এই টাকাটা তুমি এদিকে বসাবা। ঠিক আছে, তাহলে কত দাও, 2,31,391 বসালাম। এখন কথা হচ্ছে আমাদের মুনেরটা কিন্তু 12,000 টাকা 275 টাকা আছে। ঠিক আছে, এখন তুমি কি করবা, এই যে 12,000 টাকা 275 টাকা 3,31,351 থেকে বাদ দিবা। ঠিক আছে, বাদ দিলে তোমার ফলাফলটি আসতেছে 2,19,076 টাকা। এই যে 2,19,076 টাকা। ঠিক আছে, এখন তুমি ব্যালেন্স সিডিটা যখন 2,19,076 টাকা বসালে, এখন তোমার 2,31,351 টাকা আমাদের ফলাফল আসবে। ঠিক আছে, এই যে ব্যালেন্স সিডিটা বসিয়েছো, আমরা জানি পরবর্তীতে একটা ব্যালেন্স বিডি করতে হয় অন্য পাশে। তাহলে যেহেতু ডিসেম্বরের পরবর্তী বছরে চলে যেতে হবে, তাহলে 2023 পরে 2024 সাল লিখতে হবে। এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ। এখানে তুমি লিখতে পারো ব্যালেন্স, কি লিখবা, ব্যালেন্স বিডি। এই যে ব্যালেন্স বিডি কে ছিল, এই যে আমাদের ছিল 3,10,724 টাকা। এটা ছিল আমাদের সানের ব্যালেন্স বিডি। আর হচ্ছে তোমার মুনের ব্যালেন্স বিডি ছিল 2,19,076 টাকা। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।